জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমরা শতবর্ষ অনুষ্ঠান নিয়ে একটা এসেছি ভিডিও নিয়ে, সেটা কানপুর ষড়যন্ত্র মামলা। 1924 সালে কানপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল। এই মামলা প্রায় 4 বছর ধরে চলেছিল। 1928 সালে সেই মামলার পরিসমাপ্তি ঘটেছিল। আর এই মামলা কেন করা হলো কানপুরে আমরা জানি। 1920 সালে উজবেকিস্তানের তাসকন্ডে গড়ে উঠেছিল সিপিআই দল বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আর সেই দল ভারতবর্ষের শাখা হিসাবে কানপুরে গড়ে উঠতে চলেছে বলে ধরে নেওয়া হয়। তাই ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি 1925 সালের 26শে ডিসেম্বর সত্য ভকতের নেতৃত্বে কানপুরে গড়ে উঠেছিল। আর কমিউনিস্ট পার্টিতে গড়ে উঠে মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, পিছিয়ে পড়া মানুষরা কিন্তু বামপন্থী আদর্শের দিকে চলে যেতে পারে। এই জন্য শুধু ব্রিটিশদের ভয় নয়, কংগ্রেসও পর্যন্ত ভারতবর্ষের সর্বভারতীয় জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস ভয় পেয়েছিল। এই কমিউনিস্ট পার্টি আন্দোলনকে স্তব্ধ করার জন্য শুধু ব্রিটিশরা নয়, কংগ্রেস দল সমর্থন করেছিল ব্রিটিশদের, মনে রাখা দরকার। আমরা জানি 1917 সালে রাশিয়াতে বলসে বিপ্লব হয়েছিল বা রুশ বিপ্লব হয়েছিল। ভ্লাদিমির উলিয়ানভ, যাকে আমরা লেনিন নামে চিনি, তার নেতৃত্বে বিপ্লব পরিচালিত হয়েছিল। আর সেই বিপ্লবের ফলশ্রুতি হিসাবে তাসকন্ডে 1920 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গড়ে ওঠে। আর সেই দল কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের কানপুরে প্রতিষ্ঠা হয় বলে চারিদিকে ঢেউ উঠে যায়। এবং জানবে 1925 সালে সরোজিনী নাইডু কংগ্রেস সভাপতি হয়, এবং আমরা নেট ঘাঁটলে বই পড়লে পাই কানপুরের সভাপতি হয়। কেন সরোজিনী নাইডুকে নামানো হয়েছিল মনে রাখবে, নারী ব্রিগেডকে কংগ্রেস নামিয়ে দিয়েছিল। 1925 সালে নারী হিসাবে, ভারতীয় প্রথম নারী হিসাবে সরোজিনী নাইডুকে কংগ্রেস সভাপতি করে কানপুর অধিবেশনে। অদ্ভুত তথ্য, 1925 সালের ডিসেম্বর মাসে একদিকে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হচ্ছে কানপুরে, আরেকদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন কানপুরে বসানো হয়েছিল। প্রথম ভারতীয় মহিলা হিসাবে আমাদের সরোজিনী নাইডুকে সভাপতি করা হলো। একদিকে নারী ব্রিগেডকে নামিয়ে কংগ্রেস তার ক্ষয়িষ্ণু অবস্থাকে রক্ষা করার চেষ্টা করেছিল, আর একদিকে কংগ্রেস ব্রিটিশদেরকে মদত দিয়ে সহযোগিতা করে কানপুরে মামলা করে দেওয়া হলো, যে জন্য নাম কানপুর বলসেবিক ষড়যন্ত্র মামলা। বলসে বিপ্লবের ঢেউ এখানে এসে পড়েছিল। মনে রাখবে, এই কানপুর মামলায় শ্রীপাদ অমৃত ডাঙ্গে বা এস এ ডঙ্গে, শৌকত ওসমানী প্রভৃতি মানুষকে গ্রেপ্তার করা হলো। তারা নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে গেল। 1928 ছাড়া পাওয়ার পর এই বামপন্থী মামলাকে থামিয়ে রাখা হয়নি। পরের বছর 1929 সালে আরেকটি মামলা বামপন্থীদের বিরুদ্ধে, কমিউনিস্টদের বিরুদ্ধে, বামপন্থা ভাবধারার বিরুদ্ধে করে দেওয়া হয়। শুধু থানাটাকে চেঞ্জ করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের কানপুর থেকে নিয়ে গিয়ে মামলাটা আপিল করে দেওয়া হয় মিরাটে। তাই 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হলো। এটা ছিল সবচেয়ে বড় একটা বামপন্থী মামলা। এই মামলাও 4 বছর চলেছিল, 1933 সাল পর্যন্ত। 1924 থেকে 28 নির্দোষ প্রমাণিত হলো কানপুর বলসেবিক ষড়যন্ত্র মামলা, যা শতবর্ষে আমরা দাঁড়িয়ে রয়েছি। জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে নিয়ে এসেছে ভিডিও একটা। সেই 1929 মামলা করা হলো, তখন মুখ খুলল আলবার্ট আইনস্টাইন, প্রখ্যাত বিজ্ঞানী। ভারতবর্ষের মিরাট ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে মুখ খুলেছিল যে এরা বামপন্থী বলে, নির্দোষ বলে, এদের কী অপরাধ, আবার মামলা করা হলো। মুখ খুললেন হ্যারল্ড ল্যাস্কি, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। মুখ খুলেছিলেন আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হয়েছিলেন পোলিও রোগ আক্রান্ত মানুষটি আর কেউ নন, যিনি জন্ম থেকেই মাতৃগর্ভ থেকে পোলিও রোগে আক্রান্ত মানুষ, রুজভেল্ট। সেই ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট মুখ খুলেছিল। ফ্রান্সের মিথ্যাবাদী মামলা ড্রেফুসের মামলার সঙ্গে তুলনা করা হয় এই মিরাট ষড়যন্ত্র মামলাকে। আর এই বামপন্থীদের মামলা প্রথম যেটা কানপুর মামলা 1924 থেকে 28, সে 1924 থেকে 2024 শতবর্ষ অনুষ্ঠানে আজকে তোমাদেরকে সেই মামলাগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা মন দিয়ে শুনবে, ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অন্যদের একটু চ্যানেলটা দেখার জন্য আবেদন করবে। কারণ ইতিহাসের একমাত্র পশ্চিমবঙ্গের সেরা চ্যানেল জানা স্যার ইউটিউব চ্যানেল। আর জানা স্যারের কাছে যদি পার্সোনাল পড়ো, কোনো প্রতিষ্ঠানে নয়, জানা স্যারের পার্সোনাল পড়াশোনা করুন, ইতিহাসকে নিয়ে নতুনভাবে উন্মোচন করুন। প্রত্যেকটা অধ্যায়, প্রতিটা ইউনিট যেভাবে তথ্য, ইনফরমেশন, নোট, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট দেওয়া হচ্ছে, বেঙ্গলের ধারে কাছে আসতে পারবে না কোনো মানুষ। তোমরা বিশ্বাস রেখে আসছো জানা স্যারের কাছে, এইটুকু আবদার রেখে গেলাম। শতবর্ষে কানপুর ষড়যন্ত্র মামলা এড়িয়ে করে দিয়েছি, দেখে নাও। এই কানপুর এখন উত্তরপ্রদেশ। হর্ষবর্ধনের আমলে সেই কনৌজ নাম ছিল যার। গঙ্গার ডান তীরে অবস্থিত বৃহত্তম শহর হচ্ছে সেই কানপুর। সেই কানপুর এই মামলা হলো 1924 সালে, যা শতবর্ষে দাঁড়িয়ে 2024 সালে আমরা আলোচনা করতে পারছি। রুশ বিপ্লব বা বলসে বিপ্লব 1917 সালে হয়েছিল। তার ভিত্তিতে 1920 সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা, ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা। 1925 সেই বলসে বিপ্লবের ঢেউ পড়েছিল বলে এর পুরো নাম কানপুর বলসেবিক ষড়যন্ত্র মামলা। 1924 সালে শুরু হয়েছিল,
1920 সালে তাজখণ্ডে গড়ে উঠল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভালো করে মনে রাখবে। আর সেই কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার পর থেকেই বামপন্থী ভাবধারা একটা জনপ্রিয়তা পেয়ে গেছিল। তাকে স্তব্ধ করার জন্যই ব্রিটিশ সরকার 24 সালের 17 মার্চ, ভীষণ ভালো মনে রাখবে, প্রথম মামলা আপিল করে দেওয়া হয় কানপুরে 17 মার্চ। কাদের বিরুদ্ধে মামলা করা হলো, কেস করা হলো? শ্রীপাদ অমৃত ডাঙ্গে। শ্রীপাদ অমৃত ডাঙ্গে পুরো নামে সে ডাঙ্গে। মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রায়, মুজাফফর আহমেদ, নলিনী গুপ্ত, শৌকত ওসমানী, সিঙ্গারাভেলু চেট্টিয়ার, গোলাম হোসেন প্রমুখ কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে মামলা করা হলো কানপুরে। মনে রাখবে এইটা। কেন কানপুরে করা হলো? বলে এসেছি যে উত্তরপ্রদেশের কানপুরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়। আর সেই কমিউনিস্ট পার্টি যদি কানপুরে গড়ে উঠবে, তাই কানপুরে মামলা করে কমিউনিস্ট আন্দোলনকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। প্রত্যেকে মনে রাখবে। আর কি বলবো, এই কমিউনিস্ট পার্টি যখন বিরুদ্ধে আন্দোলন করা হলো, ব্রিটিশ সরকার কি করলো? কমিউনিস্টদের শেষ করতে পেরেছে, ঘোষণা করলো যে কানপুরে আমরা মামলা করার ফলে কমিউনিস্ট পার্টি জন্মলাভ করতে পারবে না, প্রথম দিকে আর ধ্বংস হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। ব্রিটিশ সরকার প্রোক্লামেশন দিয়ে দিল। এই সময় এম.এন. রায়কে গ্রেপ্তার করা যায়নি, তিনি ভারতের বাইরে ছিল বলে। সিঙ্গারাভেলু চেট্টিয়ারকে গ্রেপ্তার করতে পারিনি, পড়লেও মুক্তি দিয়ে দিয়েছিলাম তার অসুস্থতার কারণে। বলশেভিকদের প্রতি ব্রিটিশ সরকার চরম শত্রুতার জন্য তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, তারা প্রকাশ্যে কমিউনিস্ট পার্টি হিসাবে কাজ করবে না। তাদের এতটাই কিন্তু ভয় লাগিয়েছিল। তবে আন্দোলন থামাতে পারেনি, আন্দোলন চলেছিল 1928 সাল পর্যন্ত। এই কমিউনিস্টদের বিরুদ্ধে মামলাগুলো একের পর চলতে থাকে। শেষ পর্যন্ত 1928 সালে নির্দোষ প্রমাণিত হয়ে প্রত্যেকটা কমিউনিস্ট নেতা যারা গ্রেপ্তার করা হয়েছিল, তারা বিনা দোষে তারা গ্রেপ্তার হয়, নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে যায় 1928। যা ছাড়া পেয়ে গেল, পরের বছর মিরাটে গিয়ে সেই বামপন্থীদের বিরুদ্ধে, কমিউনিস্টদের বিরুদ্ধে আবার মামলা করলো ব্রিটিশ সরকার। কাদের বিরুদ্ধে মামলা করলো? যে নামগুলো বলে এসেছি, শৌকত ওসমানীর ক্ষেত্রে, এস.এ. ডাঙ্গের ক্ষেত্রে, মুজাফফর আহমেদ ক্ষেত্রে, নলিনী গুপ্তর ক্ষেত্রে, শৌকত ওসমানীর ক্ষেত্রে কিন্তু আমরা গ্রেপ্তারগুলো করেছিলাম। আবার মামলা করা হলো কোথায়? মিরাট ষড়যন্ত্র মামলায়। নামগুলো দিয়েছে দেখবে, পি.সি. যোশী, পুরনচাঁদ যোশী, মুজাফফর আহমেদ, মিরাজ কর, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, ধরণী গোস্বামী, নামগুলো একটু বলে নেব। যাদের বিরুদ্ধে পুনরায় আবার গ্রেপ্তার করা হলো: শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মুজাফফর আহমেদ, মিরাজ কর, পুরনচাঁদ যোশী বা পি.সি. যোশী কুপরীক্ষায় দেয়, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, ধরণী গোস্বামী, গঙ্গাধর অধিকারী, গোপীন চক্রবর্তী, নিম্বকার, শিবনাথ মুখোপাধ্যায়, যোগেলকার, প্রত্যেকটা মানুষ জড়িয়ে পড়েছিল। সর্বোপরি ব্রিটিশ কমিউনিস্ট নেতা হিসাবে মিরাট মামলা জড়িয়ে গেল। ফিলিপস প্যাটের বিরুদ্ধে কেস করা হলো। ফিলিপস প্যাট নামটা মনে রাখবে। বেঞ্জামিন ব্র্যাডলি, লেস্টার হ্যাচিনসন, এদের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছিল। মিরাট ষড়যন্ত্র মামলায় 3 জন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়। আর একবার যারা কমিউনিস্ট ছিল বলে ব্রিটিশ সরকার এদেরকেও ছেড়ে দেয়নি। একজন ফিলিপস প্যাট, একজন বেঞ্জামিন ব্র্যাডলি, একজন লেস্টার হ্যাচিনসন, এই নামগুলো মনে রাখবে। এই 3টে নাম দিয়ে অন্য একটা নাম দিয়ে বলবে মিরাট ষড়যন্ত্র মামলায় কোন ব্রিটিশ কমিউনিস্টকে গ্রেপ্তার করা হয়নি বা কেস করা হয়নি, ভালো করে মনে রাখবে। মোট 33 জনের বিরুদ্ধে গ্রেপ্তার করে মামলা করে দেওয়া হলো কমিউনিস্টদের। 1934 সালে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং অনেক কমিউনিস্ট নেতা প্রাণভয়ে কংগ্রেসে যোগ দিয়ে দিয়েছিল। ফলে 1934 সালে গড়ে উঠল সেই কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী মানুষগুলোকে নিয়ে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। যার প্রাণ পুরুষ হবেন সেই জয়প্রকাশ নারায়ণ। কে হবেন? জয়প্রকাশ নারায়ণ, যিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় নেতৃত্ব দিয়ে আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট পরিচালনা করেছিলেন বলে ভারত ছাড়ো আন্দোলনের নায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণ, যিনি 1934 সালের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন। সর্বোপরি মিরাট ষড়যন্ত্র মামলায় যে সমস্ত ব্যক্তিরা অ্যারেস্ট হয়েছিল, কয়েকটা ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেওয়া দরকার আছে। শ্রীপাদ অমৃত ডাঙ্গে কে ছিলেন? না, ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সরকারি সেক্রেটারি এবং গিরনি কামগার ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন এই পদে। গিরনি কামগার ইউনিয়ন বোম্বাই গড়ে ওঠে একটা বৃহত্তম শ্রমিক সংগঠন। আর ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আমরা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বলতে পারি, এটা 1920-তে গড়ে উঠল। তার সরকারি সেক্রেটারি পদে ছিলেন বোম্বাই গিরনি কামগার ইউনিয়ন শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক ছিলেন এস.এ. ডাঙ্গে। শৌকত ওসমানী কোন পদে ছিলেন? না, কানপুর অভিযুক্ত বলেছিলাম, বোম্বাই উর্দু শ্রমিক সংবাদপত্রের সম্পাদক। পরীক্ষায় দিয়েছিল বোম্বাই থেকে যে উর্দু শ্রমিক সংবাদপত্র প্রকাশ পেত, সে উর্দু শ্রমিক সংবাদপত্রের সম্পাদক ছিল শৌকত ওসমানী। মুজাফফর আহমেদ নাম অবশ্যই বলবো, তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি হয়েছিলেন এবং বাংলা ওয়ার্কার্স এবং প্রেজেন্ট পার্টির সেক্রেটারি হয়েছিলেন। কানপুর মামলার অভিযুক্ত আসামি ছিলেন এই মুজাফফর আহমেদ। আর কি বলবো, যিনি নজরুল ইসলামের অন্তরঙ্গ বন্ধু ছিল। নজরুলকে নিয়ে 1920 সালে এই মুজাফফর আহমেদ কংগ্রেসের কলকাতা অধিবেশনে যোগ দিয়েছিল, মনে রাখবে।
যে বিদেশি ব্রিটিশ কমিউনিস্ট ছিলেন তার নাম ফিলিস প্র্যাট, যিনি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রাক্তন একজন সদস্য ছিলেন। আর এস মিরাজকার তিনি কে ছিলেন না গিরানি বা গিরনি কামগার ইউনিয়নের সহ ব্যবস্থাপক ছিলেন এস মিরাজকার, গিরনি কামগার ইউনিয়নের সহ ব্যবস্থাপক। পুরনচাঁদ যোশী বা পিসি যোশী কে ছিলেন না উত্তরপ্রদেশ ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির অন্যতম মেম্বার ছিলেন পিসি যোশী বা পুরনচাঁদ যোশী। কে ছিল দেখে নেব নামটা। পিসি যোশী উত্তরপ্রদেশের ওয়ার্কার্স এবং প্রেজেন্ট পার্টির সেক্রেটারি এবং কার্যনির্বাহক সদস্য ছিলেন পুরনচাঁদ যোশী। এই মামলা প্রায় 4.5 বছর, 4 বছর প্লাস চলেছিল। কানপুর মামলাও 4 বছর প্লাস, মিরাট মামলাও 4 বছর প্লাস, বামপন্থীদের 8 বছর প্লাস, প্রায় 9 বছর ধরে মামলায় কিন্তু লেজে গোবরে করে দিয়েছে ব্রিটিশ সরকার। তো শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত অনেককে করা হয়েছিল, কেউ কেউ নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে যায়। জওহরলাল নেহরু প্রমুখ নেতৃবৃন্দ বন্দী কমিউনিস্টদের পক্ষে গ্রহণ করতে আগ্রহী ছিলেন, যে এরা কংগ্রেসের বিরুদ্ধে, জওহরলাল নেহরু কংগ্রেস, এরা বামপন্থী করলেও, এরা কমিউনিস্ট মেম্বার হলেও এদের কর্মকাণ্ড কিন্তু নির্দোষ প্রমাণিত হতেই হবে। তাই তিনি কমিউনিস্টদের কিন্তু পক্ষে আইনজীবী হিসেবে লড়তেও চেয়েছিলেন। জাতীয় কংগ্রেস মতিলাল নেহরুকে সম্পাদক মনোনীত করলে মিরাটের কৌশলী গ্রহণ করেছিল। আরেকবার বলবো, মিরাটের আইনজীবী হিসাবে কী করলো, মতিলাল নেহরুকে এবং জওহরলাল নেহরুকে নিয়োগ করা হয়েছিল। মনে রাখবে এটা। জাতীয় কংগ্রেস এই সময় কী হয়েছিল, আইন অমান্য আন্দোলন। কেন বলবো গল্পটা একটু দেখে নাও তোমরা। কেন বলবো দেখো, আইন অমান্য আন্দোলন 1930 থেকে 1934, আর মিরাট ষড়যন্ত্র মামলা হচ্ছে 1929 থেকে 33। তাহলে আইন অমান্য আন্দোলন চলছে তখন। আইন অমান্য আন্দোলন চলার ফলে কি হলো, বহু মানুষ যোগ দিতে গিয়েও যোগ দিতে পারেনি। কমিউনিস্ট বন্দীরা জাতীয় ক্ষমতা লোভে বঞ্চিত হলো। একটাই কারণ, সিভিল ডিসঅ্যাবিলিটি মুভমেন্ট বা আমাদের আইন অমান্য আন্দোলন। তবে জওহরলাল নেহরু এবং মতিলাল নেহরুকে কিন্তু কৌশলী করা হয়েছিল কমিউনিস্টদের পক্ষে। এবং এই যে নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পাচ্ছে তারা, এই জন্য মামলাকে অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি, প্রখ্যাত অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান হ্যারল্ড ল্যাস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের মুনি মামলার সঙ্গে তুলনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মুনি মামলার সঙ্গে তুলনা করা হয় ভারতের কোন মামলাকে, মিরাট ষড়যন্ত্র মামলা। ফ্রান্সের ড্রেফুস মামলার সঙ্গে তুলনা করা হয়, ফ্রান্সের ড্রেফুস মামলার সঙ্গে তুলনা করা হয় কোন মামলাকে, মিরাট ষড়যন্ত্র মামলা। জার্মানির রাইখস্ট্যাগ অগ্নিসংযোগ তুলনা করা হয় কোন মামলাকে, মিরাট কনস্পিরেসি কেস। জার্মানির রাইখস্ট্যাগ মার্কিন যুক্তরাষ্ট্রের মুনি মামলা, ফ্রান্সের ড্রেফুস মামলার সঙ্গে তুলনা করা হয় এই মিরাট মামলাকে। এবং হ্যারল্ড ল্যাস্কি, আলবার্ট আইনস্টাইন, রোমারোলা, যিনি 1915 সালে এই ফরাসি নাট্যকার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই রোমারোলা, আইনস্টাইন, হ্যারল্ড ল্যাস্কির মতো বুদ্ধিজীবী মানুষরা, ফ্রাঙ্কলিন ডেনালো রুজভেল্টের মতো মানুষেরা কিন্তু মুখ খুলেছিল। সবচেয়ে রোমারোলা, যিনি 1915 নোবেল পুরস্কার জয়ী মানুষটি মুখ খুলেছিলেন। 1921 সালে নোবেল পেয়েছিল আলবার্ট আইনস্টাইন মুখ খুলেছিলেন। মনে রাখবে এইটা। এই রোমারোলা বিবেকানন্দ, রামকৃষ্ণ গান্ধীজির জীবনীকার। 3টে মানুষের একসঙ্গে জীবনীকার রোমারোলা, বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং গান্ধীজির। সেই রোমারোলা পর্যন্ত মুখ খুলেছিল, মনে রাখবে। এবং শেষ পর্যন্ত H.G. ওয়েলসের মতো মানুষ, H.G. ওয়েলসের মতো বিশ্ববিখ্যাত মনীষীগণ মিরাট মামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। আইনস্টাইন, রোমারোলা, হ্যারল্ড ল্যাস্কি, ফ্রাঙ্কলিন ডেনালো রুজভেল্ট, H.G. ওয়েলস, এরা কিন্তু সবাই মুখ খুলেছিল মিরাট ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে। তো শতবর্ষে কানপুর মামলা এবং মিরাট মামলা কেমন লাগলো জানাবে। 1924 সালের শতবর্ষে 2024 সালে তোমাদের জানাসাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্মরণ করা হলো। প্রত্যেকটা কমিউনিস্ট নেতাদের আমরা লাল সালাম জানাই এবং তাদের দেশত্যাগ, দেশের জন্য লড়াই কিন্তু আমরা আজও তাদের স্যালুট জানাতে বাধ্য। এবং এসে ডাঙ্গে শৌকত ওসমানী, মুজাফফর আহমেদের মতো মানুষ, মিরাজকারের মতো মানুষ, ধরণী গোস্বামীর মতো মানুষের কৃতিত্ব আমরা কোনোদিন বলতে পারবো না। এবং যে মামলা গুরুত্ব শুধু আমরা নয়, আলবার্ট আইনস্টাইন, রোমারোলা এরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছিল। সেই মামলা আপনারা অবশ্যই দেখবেন। এবং এরকম শুধু হয়তো বলবে বামপন্থী মামলা WC অপশনাল দিয়ে দিতে পারে। আগামী দিন যে ট্র্যাডিশন চেঞ্জ হচ্ছে, গতানুগতিক 10 ইয়ার্স প্রশ্ন করে চলে যাব বা লাস্টে একটা বাদ দিয়ে চলে যাব, তা কিন্তু নয়। পড়াশোনা করতেই হবে। ভালো পড়াশোনা করলে তোমরা এই ইন্ডিয়ান হিস্ট্রি বইটা কিনতে পারো। হিস্ট্রি অপশনালের নতুন ব্যাচ চালু হচ্ছে, এই বই নিতে পারো। তোমরা চলে এসো নতুন ব্যাচে। মানসিক দায়িত্ব জানা স্যারের ইন্ডিয়ান হিস্ট্রি বই অবশ্যই স্টাডি করবে, এর কোনো বিকল্প নাই। নেট সেরে স্টাডি করো, এই বইয়ের কোনো কিন্তু বিকল্প নেই। তো আজকে এ পর্যন্ত দেখা হলো। আবার নেক্সট ভিডিওতে PSC SLST ব্যাচ চালু হচ্ছে, সেটা আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, হিস্ট্রি অপশনাল, নেট সেট বা PSC SLST যে কোনো ব্যাচে আপনারা আসুন নির্বিধায়। আর বইগুলো সংগ্রহ করে পড়াশোনা করুন। প্রত্যেকটা ভিডিও বারবার শুনুন, শেয়ার করুন। একটু আবদার রইল, আপনারা ভালো করে একটু কমেন্ট করবে
একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত রইল, বাই।